আজকের ভিডিওতে আমরা কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের এই শক্তি সম্পর্কে একটু আলোচনা করব। আর এর আগের দুটো ক্লাসে আমরা কার্যক্ষমতা আলোচনা করেছি। তোমরা পারলে এটা দেখে নিও, অবশ্যই যারা দেখোনি তাদেরকে বলছি। তো আজকে এটা নিয়ে আমাদের থার্ড থিওরি ক্লাস। তবে আজকের থিওরি ক্লাসের শেষে আমি কিছু শর্ট কোশ্চেন দেব। এই শর্ট কোশ্চেনগুলো খাতায় নোট করে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটা বারবার দেখে মুখস্থ করে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমেই আমরা শুরুতে কি শিখবো, যে শক্তি। এই শক্তি সম্পর্কে একটু আমরা জানবো, শক্তি কাকে বলে। শক্তির যে ডেফিনেশনটা সেটা তো আমাদের এইটা বলতে হবে যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো বস্তু যদি কার্য করে তাহলে সেই কার্যের পরিমাণটাই হলো আমাদের শক্তির পরিমাণ। এটা মনে রাখতে হবে যে কার্য আর শক্তি দুটো কিন্তু অভিন্ন রাশি, এবং এর মাত্রা আর একক পুরো কার্যের সঙ্গে এক। তাহলে এটা মনে রাখবে যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, বা সংক্ষেপে শুধু এটা মনে রাখবে যে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। দেখো, একক কার্যের সিজিএস একক কি হয়, আর্গ হয়, এটা মনে রাখতে হবে। আর এসআই একক পদ্ধতিতে কি হবে, জুল হবে। তো সিজিএসে আর্গ আর এসআই জুল। অবশ্যই এই দুটো হচ্ছে শক্তির বা কার্যের পরম একক। আর অভিকর্ষ একক বললে কি হবে, সিজিএসে হবে কি গ্রাম সেমি, আর এসআইতে হবে কি কিলোগ্রাম মিটার। ঠিক আছে, সেম। তবে তোমাদের এখানে হচ্ছে শক্তির এই সিজিএস আর এসআই একক বলতে গেলে এখানে পরম একককেই বোঝানো হবে। আচ্ছা, এবারে হচ্ছে তোমাদের মাত্রা। কার্যের মাত্রা আর হচ্ছে শক্তির মাত্রা একই হয়। শক্তির মাত্রা কি হবে, শক্তির মাত্রা সমান সমান কার্যের মাত্রা। এখন কার্যের মাত্রা আমরা জানি যে ml² T-2 হয়, তাহলে শক্তির মাত্রাও ml² T-2 হবে। এরপর রাশি, যে শক্তি কি ধরনের রাশি তার আগে জানতে হবে যে কার্য কি ধরনের রাশি। কার্য হচ্ছে স্কেলার রাশি, তাহলে শক্তি হবে স্কেলার রাশি। এদের একটু মনে রাখতে হবে। এবারে এই শক্তির ধারণাটা একটু জটিল টাইপের। যেমন এই যে শক্তিকে আমরা দেখতে পাই, কিন্তু তার বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। কি অনেক ধরনের রূপ আছে। শক্তির বিভিন্ন রূপ হচ্ছে এরকম, যেমন যান্ত্রিক শক্তি। দুই কি হবে, দুইতে তুমি লিখতে পারো যে তাপ শক্তি। 3 নম্বর লিখতে পারো আলোক শক্তি। 4 নম্বর শব্দ শক্তি। 5 নম্বর চুম্বক শক্তি। 6 নম্বর আর কি হয়, তড়িৎ শক্তি। 7 নম্বর রাসায়নিক শক্তি। 8 নম্বর পারমাণবিক শক্তি। তো শক্তি হচ্ছে বিভিন্ন রূপে অবস্থান করে, সেই রূপগুলোই আমরা জাস্ট দেখতে পাই, এটা মনে রাখতে হবে। তো আমাদের এই সিলেবাসে এই প্রকার শক্তিটা অর্থাৎ যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। দেখো, যান্ত্রিক শক্তিটা কি, যান্ত্রিক শক্তি অর্থাৎ যে কোনো বস্তু তার গতি, তার অবস্থান বা তার আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করতে পারে সেটাকেই আমরা বলবো যান্ত্রিক শক্তি। যেমন কোনো একটা বস্তু মাটি থেকে কতটা উপরে আছে, তার মানে কি তার অবস্থানের চেঞ্জ আছে, অবস্থান পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তার যে শক্তিটা থাকবে সেই শক্তিটা হচ্ছে এক প্রকার যান্ত্রিক শক্তি। অথবা কোনো বস্তু গতিশীল অবস্থায় আছে,
বা কোনো বস্তু হচ্ছে সংকুচিত অবস্থায় আছে বা প্রসারিত অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে শক্তিটা থাকে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি কি? তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? তো এইভাবে আমরা লিখব যে কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কোনো বস্তু তার গতি, তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। এবার হচ্ছে যান্ত্রিক শক্তি দুই প্রকারের হয়। যান্ত্রিক শক্তি দুই প্রকার। কি কি? এক, স্থিতিশক্তি, আর দুই, গতিশক্তি। তো এবার আমরা স্থিতিশক্তিটা কি সেটা নিয়ে একটু দেখব। যে স্থিতিশক্তি মানে কি? কোনো বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। আর গতিশক্তি মানে হচ্ছে, তাকে এখানে একটা কথায় লেখা আছে যে গতি, অর্থাৎ কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে গতিশীল অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এবার হচ্ছে স্থিতিশক্তি কাকে বলে, আমরা তার সংজ্ঞাটা লিখব। কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। ঠিক আছে, কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। ব্যাখ্যা। দেখো, ব্যাখ্যাটা করার আগে ঘটনা তোমাদের বুঝতে হবে। কি? দেখো, স্থিতিশক্তি মানে কি? তার অবস্থান বা আকৃতির জন্য। এই স্থিতিশক্তি হচ্ছে তার অবস্থান বা আকৃতির জন্য। ধরো, এ হচ্ছে আমাদের ভূমি বা ভূপৃষ্ঠ। তো এইখান থেকে কোনো বস্তুকে, এখান থেকে যে এম ভরের কোনো একটা বস্তুকে তুমি এইচ উচ্চতায় তুলেছ, তাহলে এই এইচ উচ্চতায় এম ভরের বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্যটা সে অর্জন করবে, সেই শক্তিটাই হবে স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তির মান কত হবে এটা আমাদের এখানে লিখতে হবে। এম ভরের কোনো বস্তুর এইচ উচ্চতায় স্থিতিশক্তি ইপি হলে, ইপি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে সাফিক্সে পি হলে আমরা কি লিখতে পারি যে স্থিতিশক্তি ইপি সমান সমান এম জি এইচ। এই তিনটে গুণ হবে, ভর, ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণ এবং হচ্ছে বস্তুটা কতটা উচ্চতায় আছে, সেই তিনটের গুণফল হচ্ছে স্থিতিশক্তির পরিমাপ। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ভূমি বা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বস্তুটাকে তোলা হলে তাহলে যে শক্তিটা অর্জন করবে সেটা হচ্ছে স্থিতিশক্তি, এবং এক্ষেত্রে এই স্থিতিশক্তিটা হচ্ছে ধনাত্মক ধরা হয়। অভিকর্ষের বিপরীত দিকে হলে আমরা এটাকে ধনাত্মক ধরব, যে অভিকর্ষের বিপরীতে কাজ করছে, কোনো বস্তুকে তোলা হচ্ছে, সেই জন্য এটাকে ধনাত্মক ধরব। আর যদি একই রকমভাবে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামানো হয়, অর্থাৎ এইচ মিটার নিচের দিকে যদি নামানো হয়,
তাহলে সেক্ষেত্রে যে স্থিতিশক্তিটা হবে সেটা হচ্ছে আমরা ঋণাত্মক ধরব। নিচের দিকে কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে বস্তুকে নামানো হলে স্থিতিশক্তিকে ঋণাত্মক ধরা হয়। আর একটা কথা এখানে মনে রাখতে হবে যে এই স্থিতিশক্তিকে বা ঋণাত্মক স্থিতিশক্তিটাকেই আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে থাকি। অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে কি? অভিকর্ষের দিকে কোনো বস্তুকে নামানো হচ্ছে, তাহলে বস্তুটার মধ্যে যে শক্তি অর্জন হবে বা কাজ করার যে সামর্থ্য সে অর্জন করতে পারবে সেটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, এক্সাম্পল। তো স্থিতিশক্তির আমরা কিছু উদাহরণ একটু দেখে নেব। কি কি? এক, স্প্রিংয়ের সংকোচনের ক্ষেত্রে স্প্রিংটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। এটা হচ্ছে দেখবে সেই পুরোনো দিনে যে ঘড়িগুলো থাকে সেই ঘড়ির ক্ষেত্রে যে একটা স্প্রিং, দম দেওয়া ঘড়ি, স্প্রিং থাকে ভেতরে, সেই স্প্রিংটাকে আমরা একদম সংকোচন করে নিই। অর্থাৎ দম দেওয়া মানে কি? স্প্রিংটাকে হচ্ছে আমরা সংকোচন একদম ছোট করে নিই। তারপরে হচ্ছে ওটা ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে স্প্রিংটা হচ্ছে প্রসারিত হতে থাকে এবং সময়টা আমাদের চেঞ্জ হতে থাকে। তো এই ক্ষেত্রে যখন হচ্ছে স্প্রিংটাকে গোটানো অবস্থায় থাকবে তখন হচ্ছে কি স্প্রিংয়ের মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত থাকে। আর তারপরে যত দিন যাবে, একদিন, দুদিন, 3 দিন পরে এর হচ্ছে শক্তিটা কমতে থাকে। এর ফলে আবার ঘড়িটাতে দম দিতে হয়। হয়েছে? এক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে তার আকৃতির পরিবর্তনের জন্য। এটা হচ্ছে স্প্রিংয়ের কি আকৃতির পরিবর্তনের জন্য এই শক্তিটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ধনুক থেকে তীর ছোঁড়ার সময় ধনুকটিকে বাঁকাতে হয়। তবেই তীরটি সামনের দিকে যেতে পারে। একটা হচ্ছে গতিশক্তি নিয়ে। অর্থাৎ ধনুক থেকে যখন আমরা তীর ছুড়ব, তীরটা হচ্ছে যে তারের সাথে লাগিয়ে পেছন দিকে টানতে হয়। এইটা যত বেশি তুমি টানতে পারবে পেছন দিকে, তবেই কিন্তু তীরটা সামনের দিকে তত বেশি স্পিডে বেরোতে পারবে বা যেতে পারবে। তাহলে এক্ষেত্রে ধনুকটিকে যতটা আমরা বাঁকাতে পারবো, অর্থাৎ তার স্মৃতিশক্তি যতটা আমরা বাড়াতে পারবো, ঠিক ততটাই সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে যখনই আমরা ওপরের দিকে তুলব তখনই হচ্ছে তার গতিশক্তি ধীরে ধীরে স্থিতিশক্তি তার হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে? কোনো বস্তু তার উচ্চতার দরুন যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে আমরা স্থিতিশক্তি বলি। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে স্থিতিশক্তির পার্ট। এবার আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তি এর সংজ্ঞাটা কি হবে? কোনো বস্তু তার গতির জন্য কার্য করার
যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। ব্যাখ্যা: ধরি m ভরের কোনো বস্তু v বেগে গতিশীল। অর্থাৎ যে কোনো একটা বস্তু হচ্ছে একটা হচ্ছে যে গতিতে আছে, অর্থাৎ বেগ নিয়ে যাচ্ছে, বেগ নিয়ে কোথাও কোনো একটা দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই বস্তুটার মধ্যে একটা শক্তি থাকে এবং সেই শক্তিটা হচ্ছে গতিশক্তি। তাহলে সেই গতিশক্তির পরিমাপটা কী হবে? অতএব বস্তুর গতিশক্তি কে হলে কাইনেটিক এনার্জি বলে। কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি হলে আমরা লিখতে পারি কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটা মনে রাখতে হবে যে কাইনেটিক এনার্জি কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার হয়। এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তির রাশিমালাটা কী ছিল? পি সমান সমান এম জি এইচ। এটা তোমাকে মনে রাখতে হবে। তো এবারে দেখবো আমরা এই গতিশক্তি ঋণাত্মক না ধনাত্মক কী হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে কি ভি স্কোয়ার, অর্থাৎ কোনো বস্তুর বেগ ভিটা যদি তুমি নেগেটিভ সাপোজ ধরলেও কী হবে, দেখবে ভি স্কোয়ার যখন করবে তখন কিন্তু আবার সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এটা সবসময় ধনাত্মক হবে। তো এবারে আমরা গতিশক্তির কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কী কী হতে পারে গতিশক্তির উদাহরণ? 1 নম্বর, লং জাম্পের সময় কী হয় যে কেউ একজন কিন্তু দাঁড়িয়ে থেকে বেশি দূর লাফাতে পারে না। অর্থাৎ তাকে বেশি লাফানোর জন্য তাকে অনেকটা দূর থেকে দৌড়ে আসতে হয়, এবং দৌড়ে আসার জন্য তার গতির জন্য তার মধ্যে যে শক্তিটা অর্জিত হয় সেই শক্তিটা অর্জনের ফলে কিন্তু সে অনেকটা দূর লাফাতে পারে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে লং জাম্পের সময় ব্যক্তিকে একটু দূর থেকে আসতে হয়, যাতে কি হয় তার দৌড়ের জন্য একটা হচ্ছে গতিশক্তি সে অর্জন করতে পারে, এবং এর ফলে সে যাতে অনেকটা বেশি লাফাতে পারে। তবে এমন নয় যে লং জাম্পে সে সবসময় চেষ্টা করবে যে সে লাস্ট হবে, তা নয়। তাহলে লাস্ট যদি সে হতে চায় তাহলে কিন্তু তাকে বেশি দূর থেকে দৌড়তে হবে না, ওখান থেকে দাঁড়িয়ে সে লাফ দেবে। এরপরে 2 নম্বর স্টেপ আমরা এটা একটা উদাহরণ দিতে পারি যে হাতুড়ে দিয়ে দেওয়ালে বা অন্য কোনো কাঠে পেরেক পোঁতার সময় হাতুড়িকে একটু উপরে তুলে তারপরে ছাড়া হয়। তারপর ছাড়া হয়। কেন করা হয়?
হাতুড়িটাকে ওপরে তোলার ফলে যখন সেটাকে নিয়ে আবার নিচের দিকে আমি ছাড়বো, তখন কী হবে, হাতুড়িটা একটা গতিশক্তি অর্জন করে এবং এই গতিশক্তি অর্জনের জন্যই ওই পেরেকটা কাঠে বা দেওয়ালে অনেকটা প্রবেশ করতে পারে। তাহলে এক্ষেত্রেও কিন্তু গতিশক্তি অর্জন করছে। 3 নম্বর স্টেপে আমরা লিখতে পারি যে প্রবাহমান নদীতে নৌকার গতির ক্ষেত্রে নৌকাটি স্রোতের বেগ কোনো নদীতে যদি স্রোত থাকে তাহলে স্রোতের বেগের ক্ষেত্রে কী হয়, নদীটা যদি স্থিরও থাকে তাহলে কী হয়, সেই নৌকাটা কিন্তু ওই স্রোতের গতির জন্য যে গতিশক্তিটা অর্জন হয় তার জন্য কিন্তু নৌকাটা সামনের দিকে যেতে পারে। তাহলে এটাও একটা গতিশক্তির উদাহরণ। 4 নম্বর আর একটা ইম্পর্ট্যান্ট উদাহরণ হচ্ছে বন্দুক দিয়ে গুলি ছোঁড়ার সময় একটু দূরে থাকা কোনো কাঁচের জানালা ভেদ করে যেতে পারে বা ভেদ করে অনেকটা দূরে যেতে পারে, কিন্তু ওই বন্দুকটাকে যখন কাঁচের জানালার সাথে টাচ করিয়ে আমি গুলিটা ছুঁড়বো তখন কিন্তু বেশি দূরে যেতে পারে না, অথবা কাঁচটার অতিক্রমই করতে পারে না, কাঁচটাকে ভেদ করে যেতেই পারে না। অর্থাৎ কাঁচটাতে কিছুটা স্ক্র্যাচ হবে, কিছুটা ফাট ধরবে, কিন্তু গুলিটা ওইদিকে যেতেই পারবে না। আর গুলিটা যদিও বা কাঁচটা যদি খুব পাতলা হয় তাহলে গুলিটা বেশি দূরে যেতে পারবে না। তো আজকে থিওরি ক্লাস এই পর্যন্তই থাকবে। তো এরপরে আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব ভালো করে এই শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করবে। যেমন তোমার নাম জিজ্ঞাসা করলে কাউকে, যেমন একদম কোনো দ্বিধাহীনভাবে নাম বলে দিতে পারে, একদম সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারো, ঠিক তেমনই আমি যে কোশ্চেনগুলো করাবো সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করতে পারো। নোট করে কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। যখনই প্রশ্নকে জিজ্ঞাসা করবে তখনই যেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারো। ঠিক আছে? চল 1 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু সরণের গুণফলকে কী বলা হয়? বল আর সরণ, বল আর সরণের গুণফলকে কী বলা হয়? এটা উত্তর হবে কার্য। ঠিক আছে, পুরো মুখস্থ। তার কার্য মানে কি? বল আর সরণের গুণফল। কারণ আমরা জানি এর আগে শিখেছি যে W সমান F ইন্টু ডি, বল ইন্টু সরণের গুণফল দ্বারা কার্যকে পরিমাপ করা হয়। এরপর নেক্সট কোশ্চেন, বস্তুর কার্য করার হারকে কী বলা হয়? বস্তুর কার্য করার হারকে আমরা কি বলি? ক্ষমতা। এটা মনে রাখতে হবে, যদি হার লেখা থাকে সেক্ষেত্রে ক্ষমতা হয়। নেক্সট, প্রযুক্ত বল এফ এর লম্ব অভিমুখে একটি বস্তু এক্স দূরত্ব অতিক্রম করলে ওই বল দ্বারা কৃতকার্য কত হবে? তো আমরা জানি কি কৃতকার্য সমান বল ইন্টু সরণ হয়, এবং বলের অভিমুখে যদি সরণটা হয় তখনই আমরা এই দুটোকে গুণ করব, গুণ করলে কৃতকার্যটা পাবো। কিন্তু যদি এখানে দেখো বলেছে যে লম্ব অভিমুখে, অর্থাৎ লম্ব দিকে বল আর সরণ পরস্পর লম্ব দিকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? এর উত্তর হবে 0। নেক্সট 4 নম্বর, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তুর স্থিতিশক্তি কত হবে? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তুর স্থিতিশক্তি কত হবে? এর উত্তর হবে mgh। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে যে mgh হবে। এরপরে 5 নম্বর কোশ্চেন, কার্যক্ষমতা শক্তির মধ্যে কোনটি স্কেলার এবং কোনটা ভেক্টর আছে সেটা তোমাকে ঠিক করতে হবে। তো তিনটেই, কার্য, শক্তি, ক্ষমতা তিনটেই কী হবে? স্কেলার রাশি হবে, এখানে কোনো ভেক্টর রাশি নেই। এরপর নেক্সট, ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর গতিশক্তি কত হবে? ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর গতিশক্তি কত হবে? তো গতিশক্তির ফর্মুলা ½ mv²।
এটা মনে রাখতে হবে। কার্যের মাত্রা কত? কার্যের মাত্রা আমরা জানি যে কার্য আর শক্তি একই হয়, mL²T-2, এটা হচ্ছে কার্যের মাত্রা হবে। আর ক্ষমতার মাত্রাতে কী হবে, এর নিচে যদি একটা সময়তে ভাগ করা হয় অর্থাৎ mL²T-3 হয়ে যাবে তখন। আচ্ছা, অশ্ব ক্ষমতা আর ওয়াটের মধ্যে কী সম্পর্ক? আমরা জানি, এটা একটু মুখস্থ রাখতে হবে যে 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তির কী পরিবর্তন হয়? একটা বস্তুর বেগ যদি ডবল হয় তাহলে গতিশক্তি কী পরিবর্তন হবে? তো আগে দেখো যে যে গতিশক্তিটা কী হবে। গতিশক্তির আমরা ফর্মুলা জানি যে হাফ mv² হয়, কিন্তু এক্ষেত্রে যদি ভিটা তুমি ভাবো যে ভিটা হচ্ছে 2v1, তাহলে এক্ষেত্রে কী হবে, হাফ m 2v1 তার স্কোয়ার হবে, অর্থাৎ হাফ ইন্টু m ইন্টু 2v1 তার স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে 4v1², অর্থাৎ 4 ইন্টু হাফ m v1²। তার মানে কি আগে যা ছিল এখন সেটা কত হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে, 4 গুণ। আচ্ছা, এটাকে v1 ধরতে। তাহলে যদি কোনো বস্তুর বেগ v1 হয় তার গতিশক্তি হাফ m v1 তার স্কোয়ার হবে। এখন বলছে যে গতিশক্তিটা কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, মানে আগে যদি v1 হয় তাহলে এখন কত হবে, 2v1 ডবল। তাহলে সেক্ষেত্রে যখন 2v1 তখন তার গতিশক্তি কত হবে, হাফ ইন্টু m ইন্টু 2v1 তার স্কোয়ার হবে। অর্থাৎ ভি এর জায়গায় যেটা ছিল, যেটা আমাদের সূত্র হাফ mv², ভি এর জায়গায় কত লিখবো, 2v1 তার স্কোয়ার, ভি এর জায়গায় কত লিখবো, 2v1। তো এবার এটাকে একটা সহজ ক্যালকুলেশন আছে যেটা দিয়ে করলে তুমি পাবে 4 ইন্টু হাফ mv², মানে আগেরটা 4 গুণ হচ্ছে। তাহলে এর একটাই উত্তর হবে খুব সহজ, যেটা হচ্ছে 4 গুণ হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাফ। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে যে একটা বস্তুর বেগ যদি ডবল হয় তাহলে তার গতিশক্তি কী পরিবর্তন হবে, উত্তর হবে 4 গুণ। এরপরে ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। কার্য করার সামর্থ্যকে কী বলে? কার্য করার সামর্থ্যকে আমরা সবাই জানি শক্তি বলে। ক্ষমতার বেগের মধ্যে কী সম্পর্ক? আমরা জানি কি ক্ষমতা সমান সমান বল ইন্টু বেগ, ঠিক আছে। এটা কী করে হলো, দেখায় কী করে হলো, যে ক্ষমতা হচ্ছে পি সমান সমান, জানি কি কার্যের হারকে ক্ষমতা বলে। ডব্লিউ সমান সমান এফ ইন্টু ডি, তার নিচে টি, মানে বল ইন্টু সরণ, তার নিচে সমান। তাহলে বলটাকে আলাদা করে দিচ্ছি, আর সরণের হারকে কী বলে সেটা আমরা জানি যে বেগ বলে। তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। এরপরে শক্তির মাত্রা কী হবে, এরপরের কোশ্চেন হচ্ছে শক্তির মাত্রা কী হবে। তো শক্তির মাত্রা কার্যের মাত্রা পুরো সেম, এটা হয়ে যাবে mL²T-2। এরপরের কোশ্চেন, কার্যের ব্যবহারিক একক কী? তো কার্যের ব্যবহারিক একক কী, সেটা হচ্ছে কার্যের এসআই এককটাকে বলা হয়। কার্যের এসআই একক কী হয়, জুল হয়। তাহলে কার্যের ব্যবহারিক এককটা হচ্ছে জুল। ক্ষমতার ব্যবহারিক একক কী, ওয়াট। এটা মনে রাখবে যে এখানে তোমাদের এসআই পদ্ধতিতে যে এককগুলো সেগুলোকে ব্যবহারিক ধরা হচ্ছে। আচ্ছা, গতিশক্তির রাশিমালাটা কি? গতিশক্তির রাশিমালা হচ্ছে ইকে সমান সমান হাফ mv²। ব্যাখ্যাটা লিখে দেবে যে ইকে মানে হচ্ছে গতিশক্তি, এম মানে হচ্ছে বস্তুর ভর, আর ভি মানে হচ্ছে বস্তুর বেগ। স্থিতিশক্তির রাশিমালাটা কি? স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে ইপি সমান সমান mgh। ব্যাখ্যাটা ওইগুলো লিখে নেবে যে ইপি সমান স্থিতিশক্তি, এম মানে হচ্ছে ভর, এইচ মানে হচ্ছে উচ্চতা, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। এরপরে 18 দাগের কোশ্চেন, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? এর উত্তর হচ্ছে না, কখনো না, এটা সবসময় ধনাত্মক। স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, এর উত্তরটা হবে হ্যাঁ। মানে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে
নামাতে পারি তাহলে সেটাকে আমরা বলবো যে তার স্থিতিশক্তি হচ্ছে ঋণাত্মক। এরপরের কোশ্চেন, কার্যহীন বলের একটি উদাহরণ দাও। কার্যহীন বলের উদাহরণ তোমরা জানো যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন করলে পৃথিবীতে আবর্তন করে আমরা জানি, সেক্ষেত্রে সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা, সেই বলটা কোনো কার্য করে না। এরপর 21 দেখো, উচ্চতা বাড়লে স্থিতিশক্তি হ্রাস পায় না বৃদ্ধি পায়? এর উত্তর হবে বৃদ্ধি পায়। উচ্চতা আমি যত উপরের দিকে উঠবো তত কী হবে, তার স্থিতিশক্তি বৃদ্ধি পায়। কারণ এখানে লেখা হয়েছে যে ইপি সমান mgh, যদি এইচের মানটা বৃদ্ধি পায় তাহলে ইপির মানটা বাড়বে। এরপরে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি কি বৃদ্ধি পাবে? এর উত্তর হবে না। যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তো এর থিওরিটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। একটা ছোটো থিওরি আছে, ওটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো এবং তার সাথে আরও কিছু কোশ্চেন আলোচনা করব। ওটাই হবে আমাদের লাস্ট ভিডিও এই চ্যাপ্টারে। এরপরে কোশ্চেন নাম্বার 23, সংকুচিত স্প্রিংয়ে কোন শক্তি সঞ্চিত থাকে? এর উত্তর হবে যে কোনো বস্তুর আকারের বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তিটা অর্জন করে সেটা হচ্ছে স্থিতিশক্তি। কোশ্চেন নাম্বার 24, বলের বিরুদ্ধে কৃতকার্য ধনাত্মক না ঋণাত্মক? তো আমরা এটা বলের বিরুদ্ধে কৃতকার্যকে ঋণাত্মক বলব। কারণ কি, বলের বিরুদ্ধে মানে বল যেদিকে কাজ করছে তার সরণ তার বিপরীত দিকে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে ঋণাত্মক বলব। 1 গ্রাম সেমি সমান কত আর্ক? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 25। তো 1 গ্রাম সেমি মানে কত আর্ক? এর উত্তরটা হবে 981 আর্ক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কার্যের অভিকর্ষীয় একক, আর আরেকটা হচ্ছে পরম একক সিজিএস পদ্ধতিতে। তাহলে এই পরম একক আর অভিকর্ষীয় এককের মধ্যে সম্পর্ক 1 গ্রাম সেমি সমান 981 আর্ক, এটাও মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 26, 1 জুল সমান সমান কত আর্ক? এটা আমরা সবাই জানি যে 10⁻7 আর্ক হয়। এরপরে কোশ্চেন নাম্বার 27, গতিশক্তির মাত্রা কী হবে? খুব ইম্পর্টেন্ট, একটা মজার কোশ্চেন। তো আমরা জানি কি শক্তির মাত্রা হচ্ছে কার্যের মাত্রা এক হয়, এবং শক্তি দু রকমের, একটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি। তো স্থিতিশক্তি গতিশক্তির মাত্রাও কিন্তু শক্তির সাথে সেম হবে, কারণ এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। তাহলে এর মাত্রাটা কী হবে? কার্যের মাত্রার সাথে সমান হবে, mL²T-2। এরপর ক্ষমতা কার্যের মধ্যে কি সম্পর্ক? এটাও আমরা জানি যে ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। আচ্ছা, কার্যের বিবর্ধন কি সম্ভব? এর পরের কোশ্চেন, কার্যের বিবর্ধন কি সম্ভব? তার উত্তর কী হবে? আর ক্ষমতার বিবর্ধন কি সম্ভব? এর উত্তর কী হবে? তো আগে দেখো যে কার্যের বিবর্ধন মানে হচ্ছে কি, বিবর্ধন কথাটা তখনই আসে, তো বিবর্ধন কথাটা কখন আসে না, যখন আমরা সময়ের সঙ্গে কোনো কিছুকে তুলনা করব তখনই আমরা বিবর্ধনটার কথা ভাবব। যেমন কার্যের ক্ষেত্রে সময়ের কোনো কথাই থাকে না, ঠিক আছে? তো সময়ের কথাটা কোথায় থাকে? ক্ষমতাতে। ক্ষমতা মানে কি, একটা হচ্ছে সময়ে যদি কোনো কার্য করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্ষমতা। তার মানে কি, যত কম সময়ে আমরা বেশি কাজ করতে পারবো তাহলে তখন আমরা বলতে পারি যে তার ক্ষমতা বাড়বে বা তার ক্ষমতা বেশি, অর্থাৎ তার বিবর্ধনটাও বেশি। কিন্তু কার্যের ক্ষেত্রে সময়ের কোনো উল্লেখ থাকে না, সেই জন্য কার্যের বিবর্ধনটা সম্ভব নয়। আর ক্ষমতার বিবর্ধন সম্ভবটা কেন না, ক্ষমতার সংজ্ঞাতে যে সময়ের উল্লেখ থাকে, তাহলে এর বিবর্ধনটা সম্ভব। এই হচ্ছে আমাদের মোট 30টা কোশ্চেন, এবং তোমরা এই 30টা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ রাখবে।